মেইন টেক্সট আমি এখানে দেখতেছি বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমরা আমাদের লাস্ট ক্লাসগুলোতেই আমাদের অপটিক্যাল আইসোমারিজম এটা শেষ হয়ে গেছে। তারপরে কিছু বেসিক কথাবার্তা অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কিছু কথাবার্তা এখানে একটু আলোচনা করব। সেটা হচ্ছে একটা অণুতে আলোক সক্রিয় সমাণু সংখ্যা কয়টি হবে, কেন সক্রিয় হবে, এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম যে কোনো অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে এবং অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করা যাবে না যেন এর একটা অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব তথা মিরর ইমেজ, এরকম দুইটা অংশ যদি বিভক্ত করা না যায় বাট কাইরাল কার্বন থাকে, তাহলে তার আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n। মনে আছে 2n? আমরা গত ক্লাসে এটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা তার আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করতে চাই। দেখো 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। দেখো এই যে যৌগটা লিখছি, যৌগটার সংকেতটা যদি আমি লিখি CH3 CH, দেখো এখানে আছে Br CH and CH3, দেখছো যৌগটার নাম হচ্ছে 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। দেখছো তো এই যৌগটার মধ্যে দেখো এই যে কাইরাল কার্বন আছে, এ একটা কাইরাল কার্বন, এ একটা কাইরাল কার্বন, এবং অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করা যায় না যে এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। দেখো এটাকে বিভক্ত করা যায় না কারণ এখানে কার্বনের হ্যান্ডগুলো এখানে কার্বনের হ্যান্ডগুলো একই রকমের পরমাণু দ্বারা যুক্ত না, সুতরাং এরা দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কাইরাল কার্বনের সংখ্যা পেলাম হচ্ছে n = 2 দুইটা। তাহলে এই ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু সংখ্যা লিখলাম অপটিক্যাল আইসোমারিজম OI, অপটিক্যাল আইসোমারিজম হবে 2n 2 সমান সমান হচ্ছে 4টি গঠন। বুঝা যাচ্ছে 4টা আলোক সক্রিয় সমাণু হবে। এই ক্ষেত্রে কোনো মেসো কম্পাউন্ড পাওয়া যাবে না, মেসো যৌগ নাই, মেসো কম্পাউন্ড নাই, মনে থাকবে। তো আমরা দেখো এটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো যে কাইরাল কার্বনটাকে আমরা ক্রস দিয়ে দেখালাম, এটা হলো কাইরাল কার্বন। কাইরাল কার্বন একটা হ্যান্ডের সাথে CH3 আছে, এই যে CH3, একটা হ্যান্ডের সাথে H আছে, একটা হ্যান্ডের সাথে দেখো আমাদের ব্রোমিন আছে, দেখছো যে ব্রোমিন। তো একটা হাতের সাথে দেখো ক্লোরিন আছে, আমরা এখানে আমাদের ক্লোরিন লিখলাম, একটার সাথে H আছে, একটার সাথে CH3 আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এটা হলো আমাদের সেই যৌগটা 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, এটা হলো আমাদের D সমাণু। এর সামনে যদি আমরা মিরর ধরি তাহলে মিরর ইমেজ তৈরি হলো, দেখো মিরর ইমেজ তৈরি হলো। দেখো এখানে ব্রোমিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন। তো দেখো এই অর্ধাংশ কিন্তু এক না, এটা কিন্তু ভাঁজ করো, দেখো এখানে এইচএস পড়ছে কিন্তু ক্লোরিনের সাথে ব্রোমিন কিন্তু মিলছে না, দেখছো। তাহলে এটা যদি D সমাণু হয় তাহলে এটা হচ্ছে L সমাণু। এই দুইটা আলোক সক্রিয় এবং এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং এদেরকে পরস্পরের এনানসিওমার বলা হয়। দেখো আমরা আরেকটা গঠন দেখাই, CH3 এখানে H, এখানে আছে Br, এখানে ক্লোরিন, এখানে H। লক্ষ্য করো একটু। তো দেখো এটার সামনে যদি তুমি মিরর ধরো তাহলে মিরর ইমেজ তৈরি হবে। এর সাপেক্ষে B আগে আসে, B ডান পাশে আছে, এটাকে আমরা D সমাণু বললাম, এটাকে তখন আমরা L সমাণু। তারপরে এটা নাম হচ্ছে D 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, এটা হচ্ছে L 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। দেখো এই দুইটা পরস্পর এনানসিওমার, এই দুইটা পরস্পর কিন্তু এনানসিওমার, কিন্তু এখানে আমাদের এই গঠনটা এবং এই 3 নাম্বার গঠনটা দর্পণ প্রতিবিম্ব না, দেখছো ডায়াস্ট্রিমার।
এখানে 2 নম্বর এবং 4 নম্বর গঠন ডায়াস্টোমিয়ার, 1 নম্বর এবং 4 নম্বর গঠন ডায়াস্টোমিয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বলছো যে কোন অণুতে যদি n সংখ্যক আমাদের কার্বন কার্বন থাকে এবং অণুটির একটা অর্ধাংশ অন্য অর্ধাংশে যদি মিরর ইমেজ তৈরি করতে না পারে তাহলে এদের আলোক সক্রিয় সমান সংখ্যা কয়টি হবে এটা আমরা আলোচনা করলাম। এবং দেখো এই দুইটা সমআণবিক মাত্রা মিশ্রণ কিন্তু আবার রেসিমিক গঠন পাওয়া যাবে, এদের রেসিমিক গঠন পাওয়া যাবে। তাহলে মোট গঠন কয়টা পাওয়া গেল দেখছো, এখানে হচ্ছে 4টা আর হচ্ছে 2টা আলোক নিষ্ক্রিয় গঠন, মোট 6টা গঠন, তার 4টে গঠন হচ্ছে আলোক সক্রিয়। আর আমরা 2 টু দি পাওয়ার n সূত্রের সাহায্যে কোনগুলো আলোক সক্রিয় গঠন সেটা কিন্তু বের করতে পারছি। দেখো কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে, লেখো পরের সূত্র 2 নম্বরটা, কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে এবং অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব, কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব যার এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। ব্র্যাকেটে লেখো n জোড় সংখ্যা, ব্র্যাকেটে লেখো n জোড় সংখ্যা, ফার্স্ট লেখো ব্র্যাকেটে লেখো n জোড় সংখ্যা। তাহলে আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে, তাহলে আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে, তাহলে আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে মানে অপটিক্যাল আইসোমারিজম হবে 2 টু দি পাওয়ার n-1 এবং মেসো স্ট্রাকচার মানে মেসো গঠন, মনে থাকবে মেসো গঠন, মেসো গঠন পাওয়া যাবে, মেসো গঠন হবে 2 টু দি পাওয়ার n-1 বাই 2। লিখে নাও 2 টু দি পাওয়ার n-2, একটু লক্ষ্য করো 2 টু দি পাওয়ার n-2 বাই 2 হয়েছে লেখা। তাহলে বলো কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে এবং অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের মিরর ইমেজ তৈরি করতে পারে, তাহলে সেখানে আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1 আর মেসো স্ট্রাকচারটা পাওয়া যাবে 2 টু দি পাওয়ার n-2 বাই 2। সঠিক লেখা হয়েছে। এবার দেখো যে কোনো ধরনের প্রবলেম আসলে তোমরা এখন সলভ করতে পারবা। লেখো 2,3-ডাইব্রোমো বিউটেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখো 2,3-ডাইব্রোমো বিউটেন, দ্যাট ইজ CH3CHBr and CHBr and CH3। দেখছো আমরা একটা যৌগ লিখছি, দেখো একটা যৌগ লিখছি, দেখো 2,3-ডাইব্রোমো বিউটেন। লক্ষ্য করো এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানে একটা কাইরাল কার্বন আছে, দেখছো। তা এবার দেখো আমরা যদি এখান থেকে বিভক্ত করি তো দেখো এখানে কার্বনের সাথে যে যে পরমাণু বা মূলক আছে এই কার্বনে কিন্তু সেই একই রকম পরমাণু বা মূলক আছে, সুতরাং এর মধ্যে কাইরাল কার্বন n সংখ্যক, দ্যাট মিন্স 2টা, এবং n এর মানটা আমরা বলছিলাম জোড় সংখ্যা হতে হবে, তাও হয়েছে। এবং অণুটিকে 2টা অংশে বিভক্ত করা সম্ভব হচ্ছে যেন এর একটা অর্ধাংশ অপর অর্ধাংশে দর্পণ প্রতিবিম্ব তৈরি করতে পারে। সুতরাং এই যৌগটা অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে এবং অপটিক্যাল আইসোমারিজমের সংখ্যা কয়টা হবে লিখে দিয়েছি 2 টু দি পাওয়ার n-1। দেখছো তাহলে এই ক্ষেত্রে এখানে লেখো n = 2, অতএব অপটিক্যাল আইসোমারিজম সমান সমান 2 টু দি পাওয়ার n-1 2 টু দি পাওয়ার 2-1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2টি। তার মানে দুইটা আলোক সক্রিয় সমাণু পাওয়া যাবে। দেখছো দুইটা আলোক সক্রিয় সমাণু পাওয়া যাবে। তাহলে আমরা সেই দুইটা আলোক সক্রিয় সমাণু লিখলাম। দেখো এখানে আছে CH3, এখানে আছে CH3, এখানে আছে HBr আর এখানে লিখলাম Br এবং H। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো একটু, দেখো এখানে আমাদের কাইরাল কার্বন আছে, দেখছো কাইরাল কার্বন আছে, এবং এটাকে যদি বিভক্ত করো মানে এটা বিভক্ত মানে বুঝছো তো, এই যে দেখো ব্রোমিন, এখানে H, দেখছো এমন দুটি অংশে বিভক্ত করা যায় যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হয়। দেখছো তো আমরা আলোক সমানতা প্রদর্শনের জন্য আমরা এই ব্রোমিনটাকে এই পাশে লিখলাম, H-টাকে এই পাশে লিখলাম। লক্ষ্য করো একটু, দেখো এটা তাহলে আলোক সক্রিয়, এবং এখানে যদি আমরা দর্পণ ধরি তাহলে মিরর ইমেজ তৈরি হলো। দেখো CH3 এখানে হচ্ছে ব্রোমিন, এখানে H, এখানে H, এখানে হচ্ছে ব্রোমিন।
তো এটা এই মিথাইল লোকের সাপেক্ষে ব্রোমিন ডান পাশে আছে বি, ডান পাশে আছে এটা ডি সমাণু, এটা হচ্ছে আমাদের এল সমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের সমমোলার মিশ্রণ কিন্তু আবার রেসিমিক গঠন, যেটা কিনা আলোক নিষ্ক্রিয় গঠন, বাট এই দুইটা হচ্ছে আলোক সক্রিয় অপটিক্যাল আইসোমারিজম। এখন আমরা মেসো গঠন বের করতে চাই, এটাকে লেখা হয়েছে সবার। দেখো এক্ষেত্রে আমাদের n এর মান 2, অতএব মেসো গঠন সমান সমান 2 টু দি পাওয়ার n এর মান 2, 2 মাইনাস 2/2 সমান সমান এখানে হচ্ছে 0 বাই হচ্ছে সামথিং, তাহলে সমান সমান হচ্ছে 0 বাই সামথিং, দেখছো? তাহলে 2 টু দি পাওয়ার নট a টু দি পাওয়ার নট ইকুয়াল টু 1, দেখছো? তাহলে একটা মেসো গঠন পাওয়া যাবে, যোগটা একটা মেসো গঠন পাওয়া যাবে। তাহলে আমরা সেই মেসো গঠনটা দেখাতে চাই। CH3 এখানে H, এখানে Br, এখানে H, এখানে Br। দেখো ঠিক এখান থেকে আমাদের মেসো গঠন দেখা যাচ্ছে, দেখছো? তাহলে কোন অণুতে অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও যদি এর মধ্যে কোন আমাদের প্রতিসম উপাদান থাকে, যেমন হচ্ছে আমাদের প্লেন অফ সিমেট্রি থাকে, অর্থাৎ তল প্রতিসম থাকে, যা অণুটিকে দুইটা অংশে বিভক্ত করবে এবং এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হবে। দেখো দর্পণ প্রতিবিম্ব, দেখছো? ফলে সেই অণুটা আলোক সক্রিয় হবে না, আলোক নিষ্ক্রিয় হবে এই প্রতিসম তল থাকার কারণে। তাহলে এই গঠনটাকে আমরা বলতেছিলাম মেসো গঠন, অর্থাৎ অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও প্রতিসম উপাদান থাকার কারণে সামগ্রিকভাবে যৌগটা অপ্রতিসম না, এটা একটা প্রতিসম অণু, যার জন্য এই যৌগটা আলোক নিষ্ক্রিয়। এই আলোক নিষ্ক্রিয় গঠনটিকে বলা হচ্ছে মেসো গঠন। তাহলে উদ্দীপকে যে যৌগটার কথা বলা আছে 2,3-ডাইব্রোমোবিউটেন, এই যৌগটার দুইটা আলোক সক্রিয় সমূহ পাওয়া যাচ্ছে এবং একটা আলোক নিষ্ক্রিয় মেসো গঠন পাওয়া যাচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কিভাবে এগুলো বের করা হয়েছে তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা নতুন একটা যৌগ দিয়েছি তোমাদের 2,3-ডাইহাইড্রক্সি-বিউট-অন-4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো এটা একটু সলভ করো, তো এটা একটু সলভ করো, আমরা দেখি তোমরা কি অবস্থা। দেখো এটা পারো কিনা। 2,3-ডাইহাইড্রক্সি-বিউট-অন-4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দেখো নিজের চেষ্টা করো, পারবা। আগে সংকেতটা লিখে নাও, তারপর নিজের স্ট্রাকচার বের করো, সূত্রের মধ্যে ফেলাও, দেখো সূত্রের মধ্যে পড়ে কিনা। নিজের চেষ্টা করো, খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু আমাদের বইতে লেখা নাই, সুতরাং নিজের চেষ্টা করবা। দ্রুত করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে আজকে ডিভাইস একটা, এই জন্য তোমরা কোনো কমেন্টস করলে দ্রুত এখন করো, আমরা সামনে যে দেখবো কারো কোনো সমস্যা আছে কিনা। কারো কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্টস করো। পারছো সবাই? তাহলে আমরা সলভ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আর কিছু না, এটা হলো একটা ইউপ্যাক নাম লিখছি। মেইনলি যে যৌগটা, এই যৌগটার তোমরা জানো যে কমন নেম যদি তুমি বলো, এটা হচ্ছে আমাদের সেই টার্টারিক অ্যাসিড। দেখো 2,3-ডাইহাইড্রক্সি-বিউট-অন-4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের পরে মার্কিং করছে, এইজন্য ডাইকার্বক্সিলিক অ্যাসিড। দেখো আমরা যৌগটা, এটা হলো আমাদের কাইরাল কার্বন, এটা হলো আমাদের কাইরাল কার্বন, দেখো ওটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দেখছো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে অণুটাকে দুইটা সমান দুইটা অংশে বিভক্ত করা আছে, n এর মান জোড় সংখ্যা অনেকগুলো। তাহলে আমরা এটাকে দেখাতে চাই, লক্ষ্য করো একটু, COOH, COOH,
তাহলে অণুটার মধ্যে আমাদের অপটিক্যাল আইসোমারিজম তাহলে কয়টা হবে? আমরা সূত্র লিখেছি 2 টু দি পাওয়ার n - 1, তাহলে 2 টু দি পাওয়ার 2 - 1 ইকুয়াল টু আমরা এখানে দুইটা সমাণু পাবো, দুইটা আলোক সক্রিয় সমাণু পাবো। লক্ষ্য করো একটু, এটা এটা হলো আমাদের দেখো ডি সমাণু, অর্থাৎ ডি টার্টারিক অ্যাসিড, মনে থাকবে ডি টার্টারিক অ্যাসিড। ডি সমাণু, যদি তুমি নাম লিখতে না চাও তাহলে সমাণু লিখলে হবে। এর সামনে দর্পণ ধরলাম, মিরর ইমেজ তৈরি হলো, মিরর ইমেজ তৈরি হলো। তাহলে এটা যদি ডি টার্টারিক অ্যাসিড হয় তাহলে এটা হবে এল টার্টারিক অ্যাসিড, দ্যাট মিন্স এম সমাণু। তাহলে এই যৌগটা দুইটা আলোক সক্রিয় সমাণু পেয়েছি, মেসো গঠন 2 টু দি পাওয়ার n - 1 n - 2/2 আমরা লিখে দিয়েছি কেবল, তার মানে n এর মান 2, তাহলে এই ক্ষেত্রে আমাদের মেসো গঠন হবে একটা মেসো গঠন পাওয়া যাবে। দেখো প্রতিসমতল, এটা হলো আমাদের মেসো স্ট্রাকচার, মেসো টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড। তো আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই টপিকগুলো তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে আমরা আলোক সক্রিয় সমুহ সংখ্যা কাইরাল কার্বন থেকে বের করতে পারি। তো 3 নম্বর সূত্রটা লেখো, কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে, কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে, কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন থাকে এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব হয়, এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব হয়, এবং অণুটিকে যদি এমন দুটি অংশে বিভক্ত করা সম্ভব হয় যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব, যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। ব্র্যাকেট লেখো n বেজোড় সংখ্যা তবে এক না। লেখো এখানে n বেজোড় সংখ্যা তবে এক না, মানে n এর মানটা এক না, n এর মানটা 3, 5 এরকম, বুঝছো? লেখো এখানে n বেজোড় সংখ্যা, ব্র্যাকেট লেখো তবে এক না, ব্র্যাকেট শেষ। তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে, অপটিক্যাল আইসোমারিজম 2 টু দি পাওয়ার n - 1 মাইনাস 2 টু দি পাওয়ার n - 1/2 আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেল, সুতরাং দেখতে একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, যত অসুবিধা হোক না কেন তোমরা শুধু আমার মুখ নিঃসৃত বাণী লিখবা। অপটিক্যাল আইসোমারিজম সমান সমান 2 টু দি পাওয়ার n - 1 মাইনাস 2 টু দি পাওয়ার n - 1/2 লিখছো। দেখো মেসো গঠন হবে 2 টু দি পাওয়ার n - 1/2, 2 টু দি পাওয়ার n - 1/2 লেখা হয়েছে সবার। মেসো গঠন হলো 2 টু দি পাওয়ার n - 1/2। এই হলো আমাদের সূত্র, যে সূত্রের মাধ্যমে আমরা দেখো এখন সলভ করব। আমরা একটা যৌগ লিখি, এই ক্ষেত্রে মনে করো 3 ব্রোমো, হয়েছে লেখা 3 ব্রোমো পেন্ট 2,4 3 ব্রোমো পেন্ট 2,4 ডাইঅল। দেখো আমরা এই যৌগটার দিকে একটু তাকাই, 3 ব্রোমো পেন্ট 2,4 ডাইঅল, দ্যাট ইজ CH3 CHOH CHBr and CHOH and CH3। দেখো 1 2 3 4 5, তাহলে দেখো 3 ব্রোমো, দেখছো 5টা কার্বন আছে পেন্ট, তারপর আছে 2,4 ডাইঅল। তো এই যৌগটার দিকে তাকাই, এই যৌগটার মধ্যে কাইরাল কার্বন দেখো, এ একটা কাইরাল কার্বন, এ একটা কাইরাল কার্বন, এ একটা কাইরাল কার্বন, দেখছো? আমরা এই যৌগটার মধ্যে 3টা কাইরাল কার্বন পেয়েছি। আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে কাইরাল কার্বনের সংখ্যা এটা একটা বেজোড় সংখ্যা, এবং অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করা যায়। তোমরা ঠিক এই জায়গাটা একটু চিন্তা করো, এই জায়গাটা বাদ দিয়ে চিন্তা করো, এটা কিন্তু আমরা একটা এই বরাবর যদি একটা তল চিন্তা করি, দেখো ডান পাশে একটা পার্ট, বাম পাশের পার্টটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, দেখছো? তারপরে দুইটা অংশে বিভক্ত করা যাচ্ছে।
সুতরাং এই অণুটা অবশ্যই আলোক সক্রিয় সমতা প্রদর্শন করবে, সেক্ষেত্রে অপটিক্যাল আইসোমারিজমের সংখ্যা কয়টা হবে তাও আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপটিক্যাল আইসোমারিজম সমান সমান এই সমীকরণের মান বসায় দিই। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 1, দ্যাট মিন্স এখানে আছে দেখো 4 মাইনাস 2 ইকুয়াল টু 2টা। আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে 2টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যেমন আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে 2টা। দেখো আমরা স্ট্রাকচারটা অঙ্কন করি এখানে, তাহলে বুঝতে সহজ হবে। দেখো CH3 CH3 1 নাম্বার আর 5 নাম্বার কার্বন লিখলাম, এটা হলো 2 নাম্বার কার্বন HOH, এটা হলো 3 নাম্বার কার্বন H হচ্ছে Br, আর এটা 3 নাম্বার কার্বন দেখো OH এবং H। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো একটু, আমরা এই বরাবর একটা তল চিন্তা করলাম এটাকে নিয়ে। দেখো তো এটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো আমাদের অণুটা দুইটা অংশে বিভক্ত হয়েছে। দেখছো এই অর্ধাংশ এই অর্ধাংশ কিন্তু দর্পণ প্রতিবিম্ব, যদি কিনা ওই সেই পাশে থাকে, দেখছো তাহলে এর আলোক সক্রিয় সমাণু হবে। আর সমাণু করার জন্য এটাকে আমরা চেঞ্জ করে পাশে লিখছি, নাহলে তো একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হয়ে গেলে তো আমাদের যদি পরস্পরের পর সমপতিত হয় তাহলে তো আমাদের মেসোযৌগ হয়ে যাবে। এই জন্য আমরা এই ওএসটাকে বাম পাশে লিখে দিয়েছি। এবার যদি এখানে মিরর ধরি তাহলে মিরর ইমেজ তৈরি হবে। দেখো CH3 এখানে OH, এখানে H, এখানে Br, এখানে হচ্ছে H, এখানে H, এখানে হচ্ছে OH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাপেক্ষে তুমি চিন্তা করো, দেখো এর সাপেক্ষে যদি এটা দেখছো এটা এর উপর সমাপতিত হচ্ছে না, সুতরাং এটা আলোক সক্রিয়। তো এই CH3 এর সাপেক্ষে OH মূলকটা দেখো ডান পাশে আছে, সরি এটার সাপেক্ষে ব্রোমিনের সাপেক্ষে এই ব্রোমিনের সাপেক্ষে দেখো OH মূলক বা এই ব্রোমিনটা দেখো ডান পাশে আছে, এইজন্য এটাকে আমরা D সমান বলতেছি। ব্রোমিনটা বাম পাশে চলে আসছে, এটাকে আমরা L সমান বলছি। তাহলে এই যৌগটা, এই দুইটা যৌগ দেখো পরস্পর আলোক সক্রিয় সমতা প্রদর্শন করছে। এবার আমরা মেসো গঠন বের করতে চাই, লেখা আছে সবাই এটা মেসো গঠন বের করতে চাই। এই যে ব্রোমিনের সাপেক্ষে ডান পাশে আছে D সমান, বাম পাশে আছে L সমান। দেখো মেসো গঠন হবে 2 টু দি পাওয়ার n এর মান 3 মাইনাস 1 বাই 2 সমান সমান 2 টু দি পাওয়ার 2 বাই 2 সমান সমান হচ্ছে দুইটা মেসো স্ট্রাকচার পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু খেয়াল করো, এটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, লক্ষ্য করো একটু, দেখো এটা এর উপর সমাপতিত হয়, দেখছো এটাকে যদি ভাঁজ করো তাহলে এটা এর উপর, এটা এর উপর, এটা এর উপর সমাপতিত হয়। যোগের আলোক নিষ্ক্রিয় মেসো স্ট্রাকচার, মেসো গঠন। দেখছো তাহলে এই অণুটাকে এমন একটা অংশে বিভক্ত করা যায়, দেখো যার এক অর্ধাংশ অপর অর্ধাংশে দর্পণ প্রতিবিম্ব হবে এবং সঙ্গে সঙ্গে একটা আরেকটার উপর সমাপতিত হচ্ছে। দেখছো সাধারণত সমাপতিত না হলে আলোক সক্রিয় হয়, এটা সমাপতিত হচ্ছে, এই জন্য আলোক নিষ্ক্রিয়। দুইটা গঠন পাওয়া যাবে মেসো। দেখো আরেকটা গঠন হতে পারে, শিক্ষার্থীবৃন্দ দেখো এর একটা মেসো গঠন, এই গঠন দুটো একই রকম না, এটা দেখো এগুলো ডান দিকে আছে, এগুলো সব বাম দিকে আছে, তাহলে এটাও মেসো গঠন, এটাও মেসো গঠন, এবং এই দুইটা গঠন পরস্পরের, এই দুইটা গঠন পৃথকভাবে আলোক নিষ্ক্রিয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কোন যৌগে আলোক সক্রিয় সমতার সংখ্যা আমরা কিভাবে বের করব। তো এখন আমরা আরো কিছু বেসিক কথা এখানে আলোচনা করতেছি, খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক মলিকুল, অর্থাৎ আমাদের সিমেট্রিক মলিকুল অ্যান্ড অ্যাসাইমেট্রিক মলিকুল, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এছাড়া আমরা এখানে জানতে চাই যে আমাদের কাইরাল এবং অ্যাকাইরাল অণু, অ্যাকাইরাল এবং কাইরাল অণু, মনে থাকবে? অ্যাসাইমেট্রিক মলিকুল মানে হচ্ছে অপ্রতিসম অণু বা কাইরাল অণু, আর হচ্ছে সিমেট্রিক মলিকুল মানে হচ্ছে অ্যাকাইরাল অণু বা অপ্রতিসম অণু। খুবই গুরুত্বপূর্ণ টপিক, তো যেহেতু এগুলো বইতে নাই, এই জন্য একটু নোট করতে হবে। দেখো, কোনো অণুতে যদি কোনো প্রতিসাম্য উপাদান, দেখো কোনো অণুতে যদি কোনো প্রতিসাম্য উপাদান, যেমন কোনো অণুতে যদি কোনো প্রতিসাম্য উপাদান যেমন প্লেন অফ সিমেট্রি, দেখো কোনো অণুতে যদি কোনো প্রতিসাম্য উপাদান যেমন প্লেন অফ সিমেট্রি, কমা সেন্টার অফ সিমেট্রি and alternating axis of symmetry, দেখছো কোনো অণুতে যদি কোনো প্রতিসম উপাদান যেমন প্লেন অফ সিমেট্রি, কমা সেন্টার অফ সিমেট্রি অ্যান্ড অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি, অথবা রোটেশন অ্যান্ড রিফ্লেকশন সিমেট্রি, বুঝা গেছে? যে কোনো একটা, তাহলে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি অ্যান্ড অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি ব্র্যাকেট শেষ থাকে তাহলে দেখছো অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি থাকে, তাহলে অণুটি সামগ্রিকভাবে অপ্রতিসম হয় না। তাহলে অণুটি সামগ্রিকভাবে অপ্রতিসম হয় না, বুঝছে লেখা? সামগ্রিকভাবে অপ্রতিসম হয় না। ফলে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও লেখছো অপ্রতিসম হয় না। ফলে অণুটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে না। কাইরাল কার্বন লেখার দরকার নেই। ফলে অণুটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে না। এসব অণুকে অ্যাকাইরাল অণু বা অ্যাসাইমেট্রিক মলিকুল বলা হয়। এসব অণুকে অ্যাকাইরাল অণু বা অ্যাসাইমেট্রিক মলিকুল বলা হয়। প্যারাতে দেখো, অপরদিকে দেখো যেসব অণুর মধ্যে এসব প্রতিসম উপাদান থাকে না, কিন্তু কাইরাল কার্বন থাকে, ফলে অণুটি সামগ্রিকভাবে অপ্রতিসম হয় এবং আলোক সক্রিয়তা প্রদর্শন করে। সেসব অণুকে কাইরাল অণু বা অ্যাসাইমেট্রিক মলিকুল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট ছোট কোশ্চেন আসতে পারে, অ্যাকাইরাল অণু কি, কাইরাল অণু কি, নিচের কোন অণুটা আলোক সক্রিয়তা প্রদর্শন করবে না, ইত্যাদি প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এখানে আমাদের নতুন টপিক চলে আসছে, সেটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি কি, তারপর হচ্ছে সেন্টার অফ সিমেট্রি কি, এবং অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি অথবা রোটেশন অ্যান্ড রিফ্লেকশন সিমেট্রি, এগুলো কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। লেখো, প্লেন অফ সিমেট্রি বা প্রতিসম তল। লেখো, প্লেন অফ সিমেট্রি বা প্রতিসম তল। লেখো, প্রতিসম তল বলতে এমন একটি তল বোঝায়,
প্রতিসম তল বলতে এমন একটি তল বোঝায় যা অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করে যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হয়। হয়েছে লেখা? দেখো, প্রতিসম তল বলতে এমন একটি তল বোঝায় যা অণুটিকে এমন দুটি অংশে বিভক্ত করে যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হয়। এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হয়। হয়েছে লেখা? তার মানে প্লেন অফ সিমেট্রি বলতেছি মলিকুলের মধ্যে এমন একটা উপাদান যা মলিকুলটাকে এমন দুটো অংশে বিভক্ত করবে যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে এরকম যদি থাকে তাহলে তাকে আমরা প্লেন অফ সিমেট্রি বলবো। যেমন আমরা সহজ একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। C2H6 ইথেন, এই যৌগটার মধ্যে প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। লক্ষ্য করো একটু, যৌগটা যদি গাঠনিক সংকেত আমরা লিখি তাহলে এরকম লেখা যায়। লক্ষ্য করো একটু, এরকম লেখা যায়। দেখছো এখানে প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। দেখছো প্লেন অফ সিমেট্রি। যদি আরো ভালো করে লেখো, আমরা এরকম করে লিখি তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। ইথেন, শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এটাকে প্রতিসম তল বলছি। এই মলিকুলটাকে এমন দুটি অংশে, দুইটা পার্টে বিভক্ত করা হচ্ছে যেন এর এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। এটাকে বলতেছি আমরা প্লেন অফ সিমেট্রি। কোন সিস্টেমের মধ্যে যদি এরকম প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে সেই সিস্টেমটা সামগ্রিকভাবে অপ্রতিসম না, তার মানে প্রতিসম। তাহলে অপ্রতিসম যদি না হয় অর্থাৎ প্রতিসম যদি হয় তাহলে সেই অণুটাকে কিন্তু আমরা কাইরাল অণু বলতে পারবো না, এটাকে আমরা একাইরাল অণু বলবো। আর এরকম একাইরাল অণু হলে তারা কখনো আলোক সক্রিয়তা প্রদর্শন করবে না। দ্যাট মিন্স ইথেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে না। এবং কেন করে সেটা ব্যাখ্যা করা যায়। এটা প্লেন প্লুরাইজ লাইটের উপর এই অংশ যেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে, এই অংশ সেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে কোনো দিকে ঘুরবে না। এটা আলোক নিষ্ক্রিয় গঠন। এরকম অসংখ্য হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো, আমরা অসংখ্য এরকম উদাহরণ আসতে পারে, তোমরা এগুলো বুঝতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, যৌগটার নাম হচ্ছে 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। দেখো এই যৌগটার মধ্যে প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। দেখছো প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। দেখছো এই যৌগটার মধ্যে প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি বা প্রতিসম তল বিদ্যমান, ফলে যৌগটা আলোক নিষ্ক্রিয় স্ট্রাকচার। আমরা একটু আগে একটা লিখছিলাম, তোমাদের মনে আছে কিনা, টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে অসংখ্য উদাহরণ হতে পারে। আমরা একটু আগে এটাও দেখাইছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো একটু, দেখছো প্লেন অফ সিমেট্রি। দেখছো প্লেন অফ পিওএস, প্লেন অফ সিমেট্রি বলা হয় পিওএস, প্লেন অফ সিমেট্রি। আমরা সংক্ষিপ্ত একটা রূপ বের করলাম প্লেন অফ সিমেট্রি। দেখো বুঝতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন করলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? এমডি জিলানি হলদার, ইফাত জাহান, আর কেউ কি বলছো? যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি পিওএস প্লেন অফ সিমেট্রি কি এটা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষিপ্ত রূপ লিখলাম, সেটা হচ্ছে সিওএস, সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি বা কেন্দ্র প্রতিসম, বাংলায় বলা হচ্ছে কেন্দ্র প্রতিসম। শিক্ষার্থীবৃন্দ, টপিকটার নাম হচ্ছে সেন্টার অফ সিমেট্রি বা কেন্দ্র প্রতিসম। তো কেন্দ্র প্রতিসমটা কি এটা আমরা একটু ডেফিনিশন লিখি, নাহলে তোমরা মনে রাখতে পারবা না। আমরা হয়তো বুঝাই দিলাম বাট তুমি মনে রাখতে পারবা না। লেখো, লেখো অণুতে বিদ্যমান, লেখো অণুতে বিদ্যমান পরমাণু বা মূলক থেকে, অণুতে বিদ্যমান পরমাণু বা মূলক থেকে যদি একটি সরলরেখা টানা হয়,
অণুতে বিদ্যমান পরমাণু বা মূলক থেকে যদি একটি সরল রেখা টানা হয় যা অণুটির কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। অণুতে বিদ্যমান পরমাণু বা মূলক থেকে যদি একটি সরল রেখা টানা হয় যা অণুটির কেন্দ্রবিন্দু দিয়ে যাবে এবং সরল রেখাটি বিপরীত দিকে টানলে অনুরূপ পরমাণু বা মূলকের সাথে যুক্ত হবে। হয়েছে লেখা? অনুরূপ পরমাণু বা গ্রুপের সাথে যুক্ত হবে, তখন তাদেরকে সেন্টার অফ সিমেট্রি বলা হয়। বা কেন্দ্র প্রতিসম বলা হয়। তখন তাকে সেন্টার অফ সিমেট্রি বলা হয়। হয়েছে লেখা? সবাইকে লেখা হয়েছে? লেখো একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সহজ হবে। লেখো 2,4-ডাইমিথাইল সাইক্লোবিউটেন on 4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা একটা যৌগ লিখছি, নাম হচ্ছে 2,4-ডাইমিথাইল সাইক্লোবিউটেন on 4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই যৌগটার সংকেত আমরা লিখতে চাই, লক্ষ্য করো একটু। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আর সুন্দর করে আঁকাবা। আর এখানে ভালো করে আঁকানো হচ্ছে না। দেখো, এটা 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন। তাহলে এখানে বলা হচ্ছে 2,4-ডাইমিথাইল সাইক্লোবিউটেন on 4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, এখানে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের 2 নম্বরে মিথাইল মূলক, এটা হচ্ছে সেই মিথাইল মূলক। 3 নম্বরে দেখো আমাদের হচ্ছে কার্বক্সিল মূলক। 4 নম্বরে দেখো আমাদের এখানে আমাদের আছে হাইড্রোজেন এন্ড মিথাইল মূলক। লক্ষ্য করো CH3 হয়েছে লেখা? শিক্ষার্থীবৃন্দ এখানে একটু চেঞ্জ করে দিই, এটা আমরা একটু এখানে পরস্পর বিকর্ষণ করবে, আমরা এটা একটু চেঞ্জ করি। লক্ষ্য করে একটু, এখানে আমরা মনে করো আমাদের H, এখানে আছে আমাদের কার্বক্সিল মূলক। তাহলে এর বিকর্ষণের কারণে মিথাইল মূলকটা মানে সমধর্মী গ্রুপ, মিথাইল মূলকটা দেখো এখানে লিখলাম CH3, এখানে হচ্ছে H। তো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে অণুটা দেখো, এই অণুটার ক্ষেত্রে কোনো একটা পরমাণু থেকে তুমি একটা সরল রেখা টানবা। দেখো যে সরল রেখাটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, এবং এই কেন্দ্রবিন্দু যাওয়ার পরে এটাকে যদি বিপরীত দিকে টানো, তাহলে বিপরীত দিকে টানলে অনুরূপ গ্রুপের সাথে যুক্ত হবে। দেখো অনুরূপ গ্রুপের সাথে যুক্ত হয়েছে, দেখছো সরল রেখাটা কেন্দ্রবিন্দু গেছে, অনুরূপ গ্রুপের সাথে যুক্ত হয়েছে। সিমিলারলি দেখো আমরা যদি এখান থেকে টানি, দেখো এই কেন্দ্রবিন্দুতে গেল এবং অনুরূপ গ্রুপের সাথে দেখো যুক্ত হচ্ছে, দেখছো? সিমিলারলি লক্ষ্য করো একটু, আমরা যদি এই গ্রুপটাকে, অর্থাৎ আমরা যদি এটাকেও টানি, কেন্দ্রবিন্দুতে যদি টানি, দেখো অনুরূপ গ্রুপের সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। সিমিলারলি যদি আমরা এটাকেও টানি, দেখো অনুরূপ গ্রুপের সাথে যুক্ত হবে, দেখছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন এই মলিকুলটাকে বলতেছি আমরা সেন্টার অফ সিমেট্রি। তার মানে এই অণুটার মধ্যে আমাদের সেন্টার অফ সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্য একটা উপাদান আছে, এবং সেই উপাদানটাকে বলতেছি আমরা COS, সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি থাকার কারণে অণুটা আলোক সক্রিয়তা প্রদর্শন করবে না, এটাকে বলতেছি আমরা সেন্টার অফ সিমেট্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সেন্টার অফ সিমেট্রিটা কেমন এটা তোমরা বুঝতে পারছো। হয়েছে লেখা সবার? সবাইকে লেখা হয়েছে? তিন নাম্বার লেখো।
অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি অথবা রোটেশন and reflection of symmetry. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রোটেশন এন্ড রিফ্লেকশন অফ সিমেট্রিটা কেমন, তো এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সহজ হবে। লেখো 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। লেখো 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। লেখা 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যৌগটা হলো 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। এই যৌগটার দিকে তাকাও, 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। এরকম ধরনের যৌগ, এদের মধ্যে সাধারণত রোটেশন এন্ড রিফ্লেকশন সিমেট্রি বিদ্যমান। তো দেখো, এটা বোঝার জন্য অনেক জায়গা লাগবে, ছোট করে লেখো, তাহলে বুঝতে সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো একটু, বলা আছে 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। তো দেখো, এটা হলো আমাদের এই কার্বনে, তুমি জানো CH2 থাকে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো মিথাইল মূলক দ্বারা। 2 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আসলো, 3 নাম্বার কার্বনেও একটা মিথাইল মূলক আসলো, এবং 4 নাম্বার কার্বনেও কিন্তু একটা মিথাইল মূলক আসলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো একটু, দেখছো যৌগটার নাম হচ্ছে 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। এখানে হাইড্রোজেন উপরে, আর যদি এখানে মিথাইল মূলক দিতাম বিকর্ষণের কারণে তোমার অ্যান্টি অবস্থানে চলে যেত, এই জন্য অ্যান্টি অবস্থানে চলে গেছে দেখো পরস্পর। তো যাই হোক, এটা হলো আমাদের 1 2 3 4 টেট্রামিথাইল সাইক্লোবিউটেন। এখন আসো, এই যে যৌগটা লিখছি, এই যৌগটাকে এখানে সিস্টেমটা হলো যে আমরা আমাদের এখানে আমাদের সূত্রটা হলো যে আমরা এখানে 360 ডিগ্রি ভাগ হচ্ছে n, বুঝছো? এখানে nটা হলো একই রকমের প্রতিস্থাপক, তো এখানে আমাদের n এর মানটা হচ্ছে, দেখো চারটা আছে, একই রকম চারটা গ্রুপ আছে, 1 2 3 4, চারটা গ্রুপ। 360 ডিগ্রিকে তুমি 4 দিয়ে ভাগ করো, 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি আসে। দেখো, তাহলে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। তো এখানে একটু লিখে রাখো, এখানে n হলো একই রকমের প্রতিস্থাপক। এটা লেখো, এখানে n হলো, লেখো একই রকমের প্রতিস্থাপক হয়েছে। এখানে n হলো একই রকমের প্রতিস্থাপক, সবাইকে লেখা আছে। লেখো, এখানে চারটি বিদ্যমান, মানে n এর মান, n প্রতিস্থাপক চারটি বিদ্যমান, সুতরাং 360 ডিগ্রি বাই হচ্ছে n, দেখছো? সুতরাং 360 ডিগ্রি বাই হচ্ছে n সমান 90 ডিগ্রি। পাশে লিখে রাখো, n = 360 ডিগ্রি ভাগ হচ্ছে আমাদের 4 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই কেন্দ্র বরাবর একটা এক্সিস চিন্তা করব, এই কেন্দ্র বরাবর একটা এক্সিস চিন্তা করে এটাকে আমরা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, বুঝা যাচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘোরাবো। তাহলে বলতো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরায়, তাহলে এ এখানে যাবে, এ এখানে আসবে, এ এখানে আসবে, এ এখানে আসবে, তাহলে বুঝতে বলতো। তো এটাকে প্রতিস্থাপকের সংখ্যাকে দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে ভাগ করবা, ভাগ করার পর তুমি যে মানটা পাবা, যে মানে যে কনফিগারেশনটা পাবা, এর সামনে তুমি মিরর ধরবা। মিরর ইমেজ ধরার পর যে মিরর ইমেজটা পাবা, দেখছো কি বলেছি, রোটেশন মানে ঘোরাতে হবে, তারপর রিফ্লেকশন মানে তুমি যে দর্পণ প্রতিবিম্বটা পাবা, ওই যে দর্পণ প্রতিবিম্বটা পাচ্ছো, ওই প্রতিবিম্বটা আর প্রথম যে কনফিগারেশনটা একই রকম হবে। যদি হয়, তাহলে বুঝতে হবে এর মধ্যে অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি আছে, ফলে যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন কখনোই করবে না। তো আবার একটু বলি যে এখানে আমরা এই মলিকুলটাকে আমরা এই কেন্দ্র বরাবর একটা তল চিন্তা করে 360 ডিগ্রি তাকে আমরা n দিয়ে ভাগ করব, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো এটা ডিপেন্ড করতেছে আমাদের প্রতিস্থাপকের সংখ্যার উপর। যদি একই রকমের প্রতিস্থাপক হয়, সেটাকে আমরা n দিয়ে প্রকাশ করছি। তো এখানে একই রকম প্রতিস্থাপক দেখো চারটা আছে, এই জন্য n এর মান হচ্ছে আমাদের 4, 360 ডিগ্রি ভাগ হচ্ছে 4, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো।
যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এই ক্ষেত্রে তাহলে এটা যাবে 1 নাম্বারটা যাবে 2 নাম্বারের ওইখানে। তাহলে দেখো উপরে হচ্ছে H, নিচে হলো CH3, আমাদের এই 2 নাম্বারটা আসবে 3 নাম্বারের জায়গা, তাহলে এটা হবে আমাদের CH3, এটা হবে H। 3 নাম্বারটা আসবে এখানে, তাহলে এখানে হচ্ছে H, এখানে হচ্ছে আমাদের CH3, এবং এটা আসবে এখানে, এটা এখানে CH3, এখানে হচ্ছে H। দেখো আমরা একটা কনফিগারেশন পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এর সামনে এবার তুমি মিরর ধরো, মিরর ধরলে কাছের জিনিসগুলো দূরে সরে যাবে, মনে থাকবে কাছের জিনিসগুলো দূরে সরে যাবে। তাহলে আমাদের দর্শকের কাছে যে জিনিসটা এটা দূরে সরে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা রিফ্লেকশন হবে এখানে। তাহলে যে কনফিগারেশনটা পাবো এই কাছের জিনিসটা দূরে, তাহলে দেখো CH3H, এখানে দেখো আমাদের HCH3, আর এই দূরের জিনিসটা কাছে চলে আসবে, এখানে আমাদের হচ্ছে H, এখানে CH3, আর আমাদের দেখো এই CH3H। লক্ষ্য করো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা যদি আমাদের 1 নাম্বার গঠন হয়, রোটেশন করার পর যে গঠনটা পেয়েছি এবং সেটা রিফ্লেকশনের মাধ্যমে সর্বশেষ যে 2 নাম্বার গঠনটা পেয়েছি, দেখো তো 1 নাম্বার এবং 2 নাম্বার গঠন অনুরূপ। তো 1 নাম্বার গঠন এবং এই লাস্ট গঠন রিফ্লেকশনের ফলে যে লাস্ট গঠনটা পেয়েছি, এটা যদি সেম স্ট্রাকচার হয়, তাহলে বুঝতে হবে এর মধ্যে অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি, অর্থাৎ পরবর্তী অক্ষ প্রতিসাম্য, এটাকে বলে বাংলায় পরবর্তী অক্ষ প্রতিসাম্য বিদ্যমান। এরকম যদি আমাদের অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি অথবা রোটেশন এন্ড রিফ্লেকশন অফ সিমেট্রি বা পরবর্তী অক্ষ প্রতিসাম্য থাকে, তাহলেও এই অণুটা সামগ্রিকভাবে কিন্তু আমাদের অপ্রতিসম হচ্ছে না, এটা একটা প্রতিসম অণু। এই প্রতিসম অণু হওয়ার কারণে এই যে ওটা আলোক সক্রিয়তা কখনোই প্রদর্শন করবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো যে প্রতিসম উপাদান কি কি। তো এটা আমাদের একটু অ্যাডমিশন টেস্টের জন্য আমরা একটু পড়া দিলাম যে প্রতিসম উপাদানগুলো কি কি। যারা বুয়েট পড়ার স্বপ্ন দেখো তাদের জন্য এগুলা পরবর্তীতে কাজে লাগবে, কারণ এই জিনিসগুলো তোমার এখন ক্লিয়ার না হলে ওই সময় ওইটুক সময়ের মধ্যে এগুলো মাথায় ঢুকবেও না, কারণ ওই সময় তোমার পড়ালেখার চাপ অন্যরকম থাকে। সুতরাং নতুন করে এগুলো বোঝা বা বিষয় অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশেষে আমরা আমাদের আইসোমারিজম কিন্তু শেষ করতে পারলাম। তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন, একটু কোশ্চেনটা লিখে নাও যে কোন যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করে কেন। দেখো কোন যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শনের কারণ ব্যাখ্যা করো। কোন যৌগের আলোক সক্রিয়তা প্রদর্শনের কারণ ব্যাখ্যা করো। কোন যৌগের আলোক সক্রিয়তা প্রদর্শনের কারণ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা এতদিন পর্যন্ত অনেক ডিটেইলস আলোচনা করছি, সুতরাং তোমরা পারবা। কোন অণুর আলোক সক্রিয়তার প্রধান কারণ হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। যেমন তোমাদের বলছিলাম, মনে করি একটা অণু CABDE, তাহলে দেখো এর মধ্যে কাইরাল কার্বন আছে, সেটা হলো A, B, D and E, এটা হচ্ছে কাইরাল কার্বন। দেখছো কাইরাল কার্বন হলো অপ্রতিসম কার্বন। অপ্রতিসম হাতের কথা চিন্তা করো, আমরা বলছিলাম আমাদের এই যে হাত, এই হাতে যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুল হচ্ছে অপ্রতিসম আঙ্গুল, কোনটার সাথে কোনটা মিল নাই। এটাকে বৃদ্ধ বলা হয়, এটাকে তর্জনী বলা হয়, এটাকে তোমরা জানো কি বলা হয় মধ্যমা, এটাকে বলা হচ্ছে আমাদের অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। যাই হোক আমরা বাংলা সাহিত্যের স্টুডেন্ট না, সুতরাং হয়তো ভুল যেতেও পারে। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই 5টা আঙ্গুল এটা আমাদের অপ্রতিসম, যার কারণে আমরা আমাদের এই হাতটা যখন আমরা মিররের সামনে ধরি, তখন তুমি জানো যে প্লেন পোলারাইজ লাইটের উপর যেরকম ভাবে এরা ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে, এরাও এরকম ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্য এদের ডান হাত বাম হাত বলে মনে হয়, অর্থাৎ মিরর ইমেজ তৈরি করে, যার জন্য আমাদের এই ডান হাতটা কিন্তু বাম হাতের উপর সমাপতিত হয় না। ঠিক তদ্রূপ এখানে আমাদের এই যে কাইরাল অণু থাকার কারণে, মানে কোন অণুর মধ্যে এরকম কাইরাল কার্বন থাকার কারণে, কাইরাল কার্বন কি তার ব্যাখ্যা দিবা যে কোন চতুষ্পদলীয় কার্বন পরমাণু 4টা হাত যদি 4 রকমের পরমাণু বা মূলক দ্বারা যুক্ত থাকে, তখন সেই অণুটাকে কাইরাল কার্বন বলা হয় এবং কেন্দ্রটাকে কাইরাল কেন্দ্র বলা হয়। এই কাইরাল অণুর যে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, তারা তল সমবর্তিত আলোর উপর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার জন্য তারা দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে। আর এই দর্পণ প্রতিবিম্ব যখন সৃষ্টি করে, তখন একটা সমাণু কনফিগারেশন অন্য সমাণু কনফিগারেশনের উপর সমপতিত হয় না, ফলে এরা আমাদের আলোক সক্রিয় সমতা প্রদর্শন করবে। যার জন্য তুমি যখন এখানে মিরর ধরতেছ, তখন দেখো DVE, দেখছো এই একটা কনফিগারেশন, কারণ এটা অপ্রতিসম অণু, যার জন্য দুই রকমের কনফিগারেশন পাচ্ছি। ফলে এই এক সমতলের উপর যেভাবে আমাদের ইন্টারেকশন ঘটাচ্ছে, আমাদের এই কনফিগারেশনটা কিন্তু ঠিক সেভাবে ইন্টারেকশন ঘটাচ্ছে না, ভিন্ন ইন্টারেকশন ঘটাচ্ছে, যার জন্য এরা আলোক সক্রিয় সমান হয়েছে। এবং এটা যদি ডেক্সট্রো রোটেটরি হয়, তাহলে অন্যটা হবে লেভো রোটেটরি।
তো আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো বই থেকে, বিশেষ করে হাজারীনাগের বই থেকে এই টপিকটা পড়ে নিতে পারো। তো এই পর্যন্ত এক্সাম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত এক্সাম হবে। তাহলে কি বার? সোমবারে 14ই ডিসেম্বর সাধারণত তোমরা জানো শহীদ বুদ্ধিজীবী দিবস সম্ভবত, হ্যাঁ বুদ্ধিজীবী দিবস, সব তো ভুলে যাচ্ছ তোমরা কেমিস্ট্রি পড়তে পড়তে। বুদ্ধিজীবী দিবস, তারপরে আছে তোমার বুধবার 16ই ডিসেম্বর তোমরা জানো। তো 16ই ডিসেম্বর তো পড়ানোই যাবে না, তোমরা জানো। তো সেক্ষেত্রে 14ই ডিসেম্বর হচ্ছে আমাদের, যেহেতু একটা এক্সাম আছে সেহেতু এক্সামটা তোমরা দিতে পারো। একটু কমেন্টস করো তো, তাহলে সোমবারে কি এক্সামটা নিব? হ্যাঁ, ইয়েস অর নো। সোমবারে মানে ব্যাচ চালানো যাবে না, কিন্তু এক্সামটা নিতে পারো কিনা দিতে, ইয়েস অর নো। আর বুধবার কিন্তু ব্যাচ বন্ধ থাকবে, যেহেতু 16ই ডিসেম্বর, তাহলে আমরা সোমবারে এক্সামটা নিই, ঠিক আছে? শুধু আমাদের এই আইসোমারিজমের উপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা এটা আমরা যখন অধ্যায়ের মূল টপিক মানে এগুলো তো আমাদের অধ্যায়ের প্রথম দিকে, অধ্যায়ের মূল টপিক মানে বুঝতেই পারতেছো যে আমাদের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, প্রিপারেশন, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি, মেকানিজম, এই সমস্ত অনেক কথাবার্তা বাকি। মানে আমি যা আলোচনা করছি এটা হলো টোটাল অধ্যায়ের 5 ভাগের 1 ভাগ। টোটাল অর্গানিক কেমিস্ট্রির 5 ভাগের 1 ভাগ শেষ হয়েছে। চিন্তা করছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টোটাল অধ্যায় মানে টোটাল অর্গানিক কেমিস্ট্রির 5 ভাগের 1 ভাগ আজকে শেষ হলো। তো এই পর্যন্ত অ্যাকসেপ্ট কোশ্চেন হয়, বুঝা গেছে? আর বাকি অংশটা হচ্ছে অ্যাকসেপ্ট কোশ্চেন, কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে বাকি অংশ থেকে বেশি প্রশ্ন হয়, বা অ্যাডমিশন টেস্টে বেশি প্রশ্ন হয়। এখন আমরা এই জন্য যদি এটা বাদ দিয়ে আমরা মেকানিজমে চলে যাই, অর্থাৎ প্রিপারেশন, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিগুলো আলোচনা করি, তখন এগুলো ভুলে যাবা। হ্যাঁ, এই জন্য এটার পর এক্সাম দিতে চাই। সেক্ষেত্রে তোমরা ইয়েস অর নো দ্রুত কমেন্টস করো। আমরা বুধবার পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের সমানতার উপর। স্যার কোশ্চেন প্যাটার্নটা বলবেন? ওকে মাহাদিয়া শোন, দেখো একজন কোশ্চেন করছে, কোশ্চেন প্যাটার্নটা বলবেন। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আমরা 3টা কোশ্চেন দিব, সাবজেক্ট ক্রিয়েটিভ কোশ্চেন, 1 ঘন্টা পরীক্ষা, 2টা প্রশ্ন লিখতে হবে, বুঝা গেছে? 1 ঘন্টা পরীক্ষা, 2টা কোশ্চেন লিখতে হবে। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সাথে যেহেতু ওই এতটুকু জায়গার মধ্যে আসলে 3 সেট কোশ্চেন করা খুব কঠিন ব্যাপার, এই জন্য ওই যে জৈব রসায়নের প্রথম থেকে যে পড়াইছিলাম নামকরণ বাদে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ নামকরণ বাদে আমরা প্রথম থেকে যেটা পড়াইছিলাম, হ্যাঁ ওইখান থেকে একটু পড়ে ফেলবা। অর্থাৎ সেই তোমার কি বলে কার্যকারীমূলক, তারপর হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী, হ্যাঁ, তারপর জৈব প্রাচুর্যের কারণ কি, তো এটা একটু রিভিশন হয়ে গেল তোমার। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে কমেন্টস করছে যে পরীক্ষা নেওয়ার কথা, তাহলে আমরা সোমবার ইনশাআল্লাহ পরীক্ষা নিচ্ছি। আর বুধবার কিন্তু 16ই ডিসেম্বর উপলক্ষে, অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে তোমাদের ব্যাচটা বন্ধ থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।